তুমি যদি একটি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য অবশ্যই হেল্পফুল হবে আজকে। কারণ এই ভিডিওতে আমরা বলবো কোনো একটা বিজনেস চালানোর জন্য সে যে সংগঠন করে, সে যে অর্গানাইজ করে, কি কি জিনিস নিয়ে সে অর্গানাইজ করে সেই সম্পর্কে, সেই এলিমেন্টস সম্পর্কে, সেই ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং এই সমস্ত এলিমেন্টসের ওপর বেস করে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর জন্য তারা যে সমস্ত অ্যাকাউন্টস খোলে, যেমন স্যালারি অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেটার্স অ্যাকাউন্ট, ক্রেডিটর্স অ্যাকাউন্ট, এই সমস্ত অ্যাকাউন্টস সম্পর্কে আমরা ফাউন্ডেশন ক্লাস আজকে আমরা দেব। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে, কোনো স্কিপ না করে। আশা করি যে সমস্ত বন্ধুরা কমার্স নিয়েছো, সবে হয়তো 11-এ উঠেছো, তোমাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। কারণ এটা হলো যে কোনো কমার্সের স্টুডেন্টের একটা ফাউন্ডেশন ক্লাস হিসাবে গণ্য করা যেতে পারে। এই পেজে সমস্ত এলিমেন্টসগুলো দেওয়া হলো এবং এগুলি একটি একটি করে ব্যাখ্যা করা হবে। দেখ, কোনো একটা বিজনেস চালানোর ক্ষেত্রে প্রথমেই দরকার ক্যাপিটাল। ক্যাপিটালকে সাধারণত লাইফ ব্লাড অফ আ ফার্ম বলা হয়। ক্যাপিটাল ছাড়া ব্যবসাকে গ্রোথও করা সম্ভব নয়, ব্যবসাকে স্টার্টিংও করা সম্ভব নয়। তো সেই কারণে কোনো একটা বিজনেসের যে ওনার আছেন, তিনি তার অর্গানাইজেশন বা বিজনেসে তিনি যেই অ্যামাউন্টটা প্রদান করেন সেটাকেই আমরা বলবো ক্যাপিটাল। তাহলে এক্ষেত্রে আমরা দেখবো যে এই যে ট্রানজাকশনটা হলো, ওনার বিজনেসকে যে ক্যাপিটাল দিল, এক্ষেত্রে আমরা দুটো জিনিস পাচ্ছি। একটা হলো ক্যাশ, কারণ সে ক্যাপিটাল দিচ্ছে মানে ক্যাশ দিয়েছে, আর একটা পাচ্ছি ক্যাপিটাল। তো আমরা বলতেই পারি ক্যাপিটাল হলো একটা অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট খোলা হবে, এবং ক্যাশ অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট খোলা হবে ফার্মে। দেখ, কোনো একটি প্রতিষ্ঠানে সে তো ব্যবসা করবে, তো ব্যবসার জন্য তাকে তো পণ্য বা সেবা বিক্রয় করতে হবে। এই পণ্য বা সেবাকে আমরা বলি গুডস বা স্টকও বলতে পারি। পণ্য ও সেবা বিক্রয় করার মাধ্যমে সাধারণত সে তার রেভিনিউটা আর্ন করে থাকে কোনো একটা ফার্ম। সেক্ষেত্রে স্টক কেনার জন্য পারচেস অ্যাকাউন্ট ওপেন করতে হয়, এবং স্টক যদি বিক্রি হয় তবে সেক্ষেত্রে সেল অ্যাকাউন্ট ওপেন করতে হয়। এখন এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে দুটো জিনিস হতে পারে। এই যে স্টকটা আছে, এই স্টকটা দুইভাবে কিনতে পারে, একটা তো ক্যাশে কিনতে পারে, আর একটা ধারে কিনতে পারে, যেটাকে ইংলিশে বলে ক্রেডিটে কিনতে পারে। যদি সে ক্যাশে কেনে তো সেক্ষেত্রে তখন তাকে ক্যাশের এন্ট্রি করতে হবে। তো সেই কারণে এখানে আর একটা রিলেটেড এন্ট্রি, সেটা হলো ক্যাশ অ্যাকাউন্ট আসতে পারে। আর যদি সে সেটাকে ক্রেডিট বা ধারে কেনে, তখন সেক্ষেত্রে সে যার থেকে কিনেছে সে তার মহাজন, এবং সে তাকে ধারে কিনেছে, ক্রেডিটে কিনেছে তার থেকে। তো সেই কারণে সেই ব্যক্তিকে আমরা বলি ক্রেডিটর। তো সেই কারণে সেই ব্যক্তিকে আমরা বলি ক্রেডিটর। তো সেই কারণে আর একটা অ্যাকাউন্ট যেটা রিলেটেড, সেটা হলো ক্রেডিটর অ্যাকাউন্ট। তার মানে আমরা বুঝতে পারছি যে স্টক যেটা আছে, এই স্টকের ক্ষেত্রে রিলেটেড হলো একটা পারচেস অ্যাকাউন্ট, সেল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, ক্রেডিটর অ্যাকাউন্ট, এই সমস্ত অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে। প্রতিষ্ঠানকে চালানোর জন্য কিছু ফিক্সড অ্যাসেটস দরকার, যার থেকে তারা লং টার্ম বেনিফিট নিতে পারে। যেমন ফিক্সড অ্যাসেটসের মধ্যে পড়ছে বিল্ডিং হতে পারে, অফিস ইকুইপমেন্ট হতে পারে। অফিস ইকুইপমেন্ট অফিস ইকুইপমেন্ট বলতে সাধারণত বোঝায় কম্পিউটার, ল্যাপটপ, ওয়াইফাই, এই সমস্ত টেকনোলজিক্যাল জিনিসপত্র যেগুলো তার কাজকে খুব স্মুথ করতে সাহায্য করে। এছাড়াও আছে ল্যান্ড, ফ্যাক্টরি, প্রোডাকশন করার জন্য মেশিন, এইগুলো সমস্ত হলো ফিক্সড অ্যাসেটস। সমস্ত ফিক্সড অ্যাসেটসের জন্য একটা করে অ্যাকাউন্ট খোলা হয়, এবং ফিক্সড অ্যাসেটসগুলো সে ক্যাশে কিনেছে না ক্রেডিটে কিনেছে তার উপর ভিত্তি করে ক্যাশ বা সে ক্রেডিটে কিনলে কী হবে সেটার আমি তার জন্য কী অ্যাকাউন্ট খোলা হবে সেটাও আমি বলছি। তো এটার সঙ্গে অবভিয়াসলি ক্যাশ বা ব্যাংকের সম্পর্ক ডাইরেক্টলি, কারণ ক্যাশের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে সে সেটাকে পারচেস করতে পারে এই ফিক্সড অ্যাসেটগুলোকে, বা ক্যাশ বা ব্যাংকের মাধ্যমে সে কিন্তু সেটাকে সেলও করতে পারে। সে যেমন পারচেসও করতে পারে ফিক্সড অ্যাসেট, বা সে সেল করতে পারে। কিসের মাধ্যমে? না ক্যাশ অ্যান্ড ব্যাংকের মাধ্যমে। তার জন্য বোঝা যাচ্ছে যে এইটার সঙ্গে রিলেটেড ক্যাশ অ্যান্ড ব্যাংক। তো সেক্ষেত্রে ক্যাশ অ্যান্ড ব্যাংক হিসাবে একটা অ্যাকাউন্ট এখান থেকে আমরা পাচ্ছি। তাহলে ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট যে প্রতিষ্ঠান খুলবে তার সঙ্গে ফিক্সড অ্যাসেটসেরও সম্পর্ক আছে।
আচ্ছা, আর একটা জিনিস যেটা বলার, ধরো তুমি কোনো একটা ফোন কিনেছো, প্রাইস 10,000, 10,000 টাকা দিয়ে। আফটার 5 ইয়ার্স যখন যাবে, সেটা যদি তুমি দাম করো, তাহলে তুমি দেখতে পারবে সেটার দাম হয়তো মনে করো 50% কমে গেছে। তো সেটা আলটিমেটলি ধরো 5,000 টাকা আসছে। তার মানে আমরা জানতে পারি ফোনটা যখন তুমি কিনেছিলে তখন তোমার ফিক্সড অ্যাসেট, এখন আফটার 5 ইয়ার্স, মানে বছরের পরে বা একটা সময় চলে গেলে সেই ফিক্সড অ্যাসেটের ভ্যালু কিন্তু কমে যায়। তুমি 10,000 টাকা কিনলে তো আর নিশ্চয়ই 10,000 টাকা বিক্রি করবে না, বরং 5,000 টাকা দাম উঠলে তুমি ওটাকে 5,000 টাকায় বিক্রি করতে পারবে। তাহলে দেখো এই 10,000 টাকা থেকে 5,000 টাকা, এখানে কিন্তু 5,000 টাকা লেস হয়ে গেল। এটা হলো মানে এই যে 5,000 টাকা, সেই ভ্যালু 5 বছরে কিন্তু এই ফোনটি নষ্ট হয়ে গেল। এটাকে আমরা অ্যাকাউন্টসের ভাষায় আমরা কি বলবো? অ্যাকাউন্টসের ভাষায় আমরা এটাকে বলবো অবচয়। ইংলিশে বলা হয় ডেপ্রিসিয়েশন। ইংলিশে আমরা বলবো হলো ডেপ্রিসিয়েশন। তবে সেক্ষেত্রে এই যে এই সমস্ত ফিক্সড অ্যাসেটস আমি লিখেছি, এবং এছাড়াও অনেক ফিক্সড অ্যাসেটস আছে। সেই সমস্ত ফিক্সড অ্যাসেটসের একটা টাইম পরে গিয়ে কিন্তু আলটিমেটলি তার ভ্যালুটা কমে যায়। যেমন আমি যদি মনে করো বিল্ডিং বিল্ডিং যদি আমি 10 লক্ষ টাকা দিয়ে যদি পারচেস করি, আফটার 10 ইয়ার্স সেটার দাম আফটার 10 ইয়ার্স সেটার দাম উঠলো মনে করো 8 লাখ টাকা। তাহলে আলটিমেটলি এই যে 2 লাখ টাকার ডিফারেন্স হলো, ঠিক আছে, এটাই আমি বলবো 5 বা 10 ইয়ার্সে এটাই হলো এর ডেপ্রিসিয়েশন। এটাই আমি বলবো ডেপ্রিসিয়েশন। তার মানে আমরা বুঝতে পারছি যে ফিক্সড অ্যাসেটসের ডেপ্রিসিয়েশনটা যেটা হচ্ছে, এর জন্য একটা পার্টিকুলারলি অ্যাকাউন্ট খুলতে হয়। এখন এই ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট এবং এবং ফিক্সড অ্যাসেটসের অ্যাকাউন্ট, এখন এই দুটোকে নিয়ে একটা আমি জার্নাল এন্ট্রি বলবো। ডেপ্রিসিয়েশনের জন্য পার্টিকুলার একটাই জার্নাল এন্ট্রি হয়, সেটা আমি এখন বলবো। দেখো, ডেপ্রিসিয়েশনের জন্য যে জার্নাল এন্ট্রিটা হয় সেটা সচরাচর এরকম হয় যে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট। কীরকমভাবে ডেবিট ক্রেডিট হচ্ছে সেই রুলসটা আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদের দেব। এখন আর কি ফাউন্ডেশন করার জন্য এই ভিডিওটা করা, যে অ্যাকাউন্টসের ক্ষেত্রে কি কি ব্যবসায় কি কি অ্যাকাউন্ট খোলা হয় সেটার একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করা হয়েছে। আর একটা বলা যেতে পারে যে ফিক্সড অ্যাসেট বিক্রয় করার ফলে, ধরো মনে করলাম ফিক্সড অ্যাসেট আমি লং টার্ম ইউটিলিটি পাওয়ার জন্য আমি তো সেটাকে পারচেস করে আমি প্রতিষ্ঠানে আনলাম, প্রতিষ্ঠানে তো আমি এনে তো নিলাম। এখন আফটার 5 ইয়ার্স যখন এটা আলটিমেটলি তার ভ্যালু কমে গেল, তার ভ্যালু যখন রিডিউসড হয়ে গেল, তখন আমি মনে করলাম যে আমার এখন 5 বছর, ধর মনে করো 5 বছর পরে, তার মানে 5 বছর পরে সেটার অবশ্যই টেকনোলজি অনেক বেড়ে গেছে, দিন পরিবর্তন হয়েছে, নতুন নতুন ফিচার্সের নতুন অ্যাসেটস পাওয়া যাবে। তখন আমি মনে করলাম যে আমি নিউ কোনো একটা অ্যাসেটস আমি পারচেস করব, তার জন্য এই যে আমার ওল্ড মানে অ্যাসেটসটা সেটা আমি বিক্রয় করে দেবো। তার মানে সেটা আমি ডাইরেক্টলি আমি সেল করে দেবো, ঠিক আছে। এখন এই সেল করার ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে বা দুটো অ্যাকাউন্ট তুমি বলতে পারো, ঠিক আছে, যেটা সেল করে প্রফিট হতে পারে, যেটাকে আমরা বলবো প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট। আর একটা যেটা হতে পারে লস হতে পারে, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট। এই দুটো অ্যাকাউন্ট আমরা দেখতে পারি ফিক্সড অ্যাসেটসের সম্পর্কে। দেখো, আর একটা খুব গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস যেটা আমরা বলতে পারবো বা এলিমেন্ট বলতে পারবো, সেটা হলো লেবার। কোনো একটা বিজনেস চালানোর জন্য ওনার তো নিজেই ওনার তো শুধুমাত্র তার অন্তর্দৃষ্টি দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে সেই বিজনেসটাকে সে ম্যানেজ করবে, কিন্তু সেটার যে কাজকর্ম তাকে লেবারের মাধ্যমেই করতে হবে। তো লেবার খুবই ইম্পর্ট্যান্ট একটা আমাদের উপাদান আমরা বলতে পারবো ব্যবসার ক্ষেত্রে। এখন এই লেবারদের থেকে বা ওয়ার্কার্সদের থেকে যদি আমি লেবার নিই, তবে সেক্ষেত্রে তাকে আমাকে পেমেন্ট করতে হবে। এই যে পেমেন্ট করতে হয় তাকে আমরা বলি ওয়েজেস বলতে পারি, আর একটা বলতে পারি হলো স্যালারি। সাধারণত সব প্রোডাকশনের সঙ্গে ডাইরেক্টলি নিযুক্ত যে সমস্ত কর্মীরা, তাদেরকে যে পেমেন্টটা করা হচ্ছে সেটাকে আমরা সাধারণত ওয়েজেস আমরা বলে থাকি। তাহলে লেবারের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা বলতেই পারি যে আমরা 3টে অ্যাকাউন্ট খুলতে পারি। একটা তো ওয়েজেস অ্যাকাউন্ট,
একটা স্যালারি অ্যাকাউন্টকে সচরাচর আমরা এ লিখে এরকম একটা স্ল্যাশ দিয়ে সি লিখি, এটাকে আমরা অ্যাকাউন্টের চিহ্ন বলে থাকি। এছাড়াও তাদেরকে আমরা যে ক্যাশ হিসাবে তো পেমেন্ট করতে পারি বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারি, তো ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট, এই ক্ষেত্রে আমরা এই অ্যাকাউন্টগুলো পাবো। এই জায়গাটা খুব মন দিয়ে দেখবে, এখানে আমরা দুটো অ্যাকাউন্টের কথা বলবো, একটা হলো ডেটর অ্যাকাউন্ট, একটা হলো ক্রেডিটর অ্যাকাউন্ট। এই দুটো অ্যাকাউন্ট কিরমভাবে আসবে বা এই দুটোর অর্থই বা কী সেই সম্পর্কে আমরা বলবো। এইটা মন দিয়ে খুব দেখবে, কারণ এই জিনিসটা দেখার পরে তোমাদের ডেটর আর ক্রেডিটর সম্পর্কে সম্পূর্ণরূপে ধারণা বা কনসেপ্ট একদমই ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। দেখো এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এটা হলো একটা বিজনেস অর্গানাইজেশন যার নাম হলো শুভম প্রাইভেট লিমিটেড, এবং এ হলো একজন মহাজন বা সাপ্লায়ার যার নাম হলো অনিল। আচ্ছা, শুভম প্রাইভেট লিমিটেড যে বিজনেসটা আছে সে অনিলের থেকে গুড পারচেস করবে, তার থেকে যদি সে গুড বা স্টক পারচেস করে তবে সেক্ষেত্রে সে দুটোভাবে করতে পারে, একটা তো সে ক্যাশে পারচেস করতে পারে, একটা তো সে ক্রেডিটে পাস করতে পারে। আচ্ছা, যদি সে ক্যাশে যদি সে পারচেস করে তবে সেক্ষেত্রে দুটো অ্যাকাউন্ট ওপেন হবে, একটা তো হলো পারচেস অ্যাকাউন্ট এবং আর একটা হলো ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট। কিন্তু শুভম প্রাইভেট লিমিটেড যদি তার সাপ্লায়ার অনলাইন থেকে গুডসটা ক্রেডিটে কেনে, যদি সে ক্রেডিটে কেনে তবে এই যে অনিল অ্যাকাউন্টটা হয়ে গেল, অনিল অ্যাকাউন্টটা যেটা আছে সেটা তার হয়ে গেল ক্রেডিটর, সে অনিল হয়ে গেল তাদের হলো ক্রেডিটর। তার মানে এই যে ক্রেডিটর অনিল, সে তার কাছে আমি দায়বদ্ধ, আমি তার কাছে ঋণী হয়ে গেলাম, তো সেই কারণে ক্রেডিটর। এখানে পরিষ্কারভাবে লেখা আছে দেখো, পিপল or businesses which from whom we buy goods on credit we owes money to them, it is called creditor। ওকে, তো যদি আমি 10,000 টাকা তার থেকে আমি কিনি, তো ভবিষ্যতে 10,000 টাকা তাকে আমাকে পেমেন্ট করতে হবে, তো 10,000 টাকা হলো আমার পেয়েবেল। ঠিক আছে, তো এইটা হলো ক্রেডিটরের কনসেপ্ট। এখন দেখো, আমরা আরএস 10,000 টাকার প্রোডাক্ট আমরা কিনলাম, পারচেস আমরা করলাম। এখন 10,000 টাকা পারচেস করে নিশ্চয়ই 10,000 টাকার মালটা তো আমরা 10,000 টাকায় বিক্রি করবো না, কিছু তো প্রফিট থাকবে। তো মনে করলাম 12,000 টাকা এর সেলিং প্রাইস। আচ্ছা, আমার কাস্টমার্স আছে, আমার কাস্টমারদের সম্পর্কে আমি ধরো মনে করলাম আমার কাস্টমার হলো লাকি হলো আমার একটা কাস্টমার। তো লাকি যদি আমার থেকে 10,000 টাকার পুরো প্রোডাক্টটাই যদি কিনে নেয় বা সামান্য যদি কিনে নেয়, বা আমি পুরোটাই ধরি হিসাবের সুবিধাতে বা বোঝার সুবিধাতে, পুরোটাই যদি আমি কিনে নেয়, তো এই যে 12,000 টাকা যদি পুরোটাই সে যদি কিনে নেয়, তো সেটা তো সে ক্যাশে কিনতে পারে বা সে ক্রেডিটে কিনতে পারে। যদি সে ক্যাশে কেনে তবে সেক্ষেত্রে সে দুটো অ্যাকাউন্ট ওপেন হবে, একটা হলো ক্যাশ অ্যাকাউন্ট আর একটা হলো যে সে কিনেছে, তাহলে কিনেছে মানে কি আমি পারচেস অ্যাকাউন্ট করতে পারবো না? পারচেস তো সে করেছে, কিন্তু এটা তো আমার বিজনেস, তাহলে বিজনেসের কি হচ্ছে, বিজনেসের তো পারচেস হয়নি। বিজনেসের পারচেস কখন হয়েছিল? এই যে যখন অনিলের থেকে কিনেছিল তখন সেটা পারচেস হয়েছিল, বাট এই পারচেস করার পরে যে 10,000 টাকা যে মালটা 12,000 টাকা হয়ে গেল, এখন 12,000 টাকা যদি আমি লাকিকে যদি বিক্রি করে দিই, তবে আলটিমেটলি আমার এখন পারচেস হচ্ছে না, কারণ পারচেস আমার আগেই হয়ে গেছে, এখন আমার সেল হবে। তো পারচেস কখনোই হবে না, তখন এই ক্ষেত্রে আমরা সেল অ্যাকাউন্ট খুলবো। আচ্ছা, এবার প্রশ্ন হলো যে যদি আমি জিনিসটা যদি ক্রেডিটে বিক্রি করি, ঠিক আছে, তো ক্রেডিটে বিক্রি করলে একটা তো তোমরা বুঝতেই পারছো সেল অ্যাকাউন্ট হবে, সেল অ্যাকাউন্ট তো হবে, বাট আলটিমেটলি তো ক্যাশ অ্যাকাউন্ট আমি করতে পারবো না, তাহলে ক্রেডিটে বিক্রি করেছি আমি ওকে। তবে সেই ক্ষেত্রে যে অ্যাকাউন্টটা ওপেন হবে সেটা হলো ডেটার। তার মানে ডেটার হলো সেই ব্যক্তি যেই ব্যক্তির থেকে আমি টাকা পাবো, যে ব্যক্তির কাছে আমি কিন্তু ঋণী নয় বা যে ব্যক্তির কাছে আমি দায়বদ্ধতা কিছু দেখাই না, সে আমার কাছে ঋণী। ঠিক আছে, এই যে লাকি নামক যে আমার কাস্টমার, সেই কাস্টমার আমাকে টাকা দেবে। তার মানে এই ডেটর কিন্তু অ্যামাউন্ট রিসিভেবলকে রিপ্রেজেন্ট করে, রিসিভেবলকে রিপ্রেজেন্ট করে, কারণ এই টাকাটা আমি পাবো, আমি পাইনি কিন্তু আমি পরে পেয়ে যাব। তো এইটাকে খোলার জন্য আমরা ডেটর অ্যাকাউন্ট খুলে থাকি। তোমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে পিপল অর বিজনেসেস হু বাই গুডস অন ক্রেডিট দে ও মানি টু আস মানে এখানে বিজনেসকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এবার আমরা ড্রয়িংসের কনসেপ্টটা খুব ভালো করে বুঝে নেব, যে ড্রয়িংস বলতে তোমরা
নিশ্চয়ই জানো ড্রয়িংস বলে একটা অ্যাকাউন্ট খোলা হয়। এবার ড্রয়িংস অ্যাকাউন্টটা কেন খোলা হচ্ছে? ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে ওনার, এটা হলো ফার্ম, ক্যাপিটাল সে ইন্ট্রোডিউস করছে। ইন্ট্রোডিউস করার মধ্যে সে আলটিমেটলি কিন্তু সে বছরের শেষে গিয়ে প্রফিট কামাচ্ছে। এখন ওনার তার নিজের ইউজের জন্য, পার্সোনাল ইউজের জন্য ফার্ম থেকে যদি যেটা ড্র করে বা যেটা উইথড্রল করে, সেটা গুডস হতে পারে, সেটা ক্যাশ হতে পারে। তো এগুলোর জন্য এগুলোর জন্য সচরাচর আমরা ড্রয়িংস অ্যাকাউন্ট ওপেন করে থাকি। যদি সে ক্যাশে ড্রয়িং করে থাকে বা ব্যাংকে ড্রয়িং করে থাকে, তবে সেক্ষেত্রে দুটো অ্যাকাউন্ট ওপেনিং হবে। একটা তো ড্রয়িংস অ্যাকাউন্ট, আর একটা হলো ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট। তোমরা আমাকে বলবে, কমেন্টে জানাবে যে যদি সে উইথড্রল করে তবে সেক্ষেত্রে কি অ্যাডজাস্টমেন্ট হবে, সেটা কমেন্টে অবশ্যই তোমরা জানাবে।